নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? দেখো, আজ আমরা এই ভিডিওতে ইউপিএসসি সিএসসি 2021-এর জেনারেল স্টাডিজ পেপার 2 এর কোয়েশ্চেনের নিয়ে একদম পুরো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। জেনারেল স্টাডিজ পেপার 2 এর নিয়ে শুরু করার আগে এটা হচ্ছে বেসিক্যালি পলিটি পার্ট, পলিটি, ইন্টারন্যাশনাল রিলেশন, গভর্নেন্স, এই পার্টটা সোশ্যাল টপিক, ঠিক আছে, সোশ্যাল ইস্যু নিয়ে যেগুলো, সেই পার্টটা। ঠিক আছে, তো এই পার্টটায় হচ্ছে তোমার বেসিক 250 মার্কসের কোশ্চেন থাকে টোটাল, আর হচ্ছে বেসিক 20টা কোশ্চেন, 20টা কোশ্চেন থাকে, আর পুরোটাই সবই কম্পালসারি। ঠিক আছে, তো চলো তাহলে দেখি যে এবার কী কী কোশ্চেন এসছে এই বছর। ঠিক আছে, তো দেখো ফার্স্টে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2, কনস্টিটিউশনাল মোরালিটি ইজ রুটেড ইন দ্য কনস্টিটিউশনাল ইটসেলফ অ্যান্ড ইজ ফাউন্ডেড অন ইটস এসেন্সিয়াল ফ্যাক্টস। মানে সাংবিধানিক যে নৈতিকতা বোধ, ঠিক আছে, তো এটা রুটেড রয়েছে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে হচ্ছে আমাদের কনস্টিটিউশনে বা সংবিধানে, এবং তার সাথে রিলেটেড যে সকল আনুষঙ্গিক এবং প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো কিন্তু রয়েছে আমাদের সংবিধানে। ঠিক আছে, এক্সপ্লেইন দ্য ডক্ট্রিন অফ কনস্টিটিউশনাল মোরালিটি উইথ দ্য হেল্প অফ দ্য রিলেভেন্ট অফ জুডিশিয়াল ডিসিশন। ঠিক আছে, তো এইবার হচ্ছে এই যে প্রথম যে লাইনটা দেওয়া হলো, তো এক্সপ্লেইন দ্য ডক্ট্রিন অফ কনস্টিটিউশনাল মোরালিটি, এই যে কনস্টিটিউশনাল মোরালিটি, তো এটা কি, এটা নিয়ে ডিটেলসে তোমার ডিসকাস করতে হবে উইথ দ্য হেল্প অফ রিলেভেন্ট জুডিশিয়াল ডিসিশন। তো বিভিন্ন ধরনের যে আইন মতে, বিভিন্ন ধরনের যে সকল বিভিন্ন কেস স্টাডিজের মাধ্যমে যে সকল ডিসিশন, গুরুত্বপূর্ণ ডিসিশন সুপ্রিম কোর্ট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, তো সেই সকল ডিসিশনের আলোকে কিন্তু তোমার এটা ডিসকাস করতে হবে ডিটেলসে। তো এটাও শর্ট কোয়েশ্চেন, 150 ওয়ার্ডস, 10 মার্কস। ঠিক আছে, তার মানে একদম টু দ্য পয়েন্টে তোমার অ্যান্সারে ঢুকতে হবে, ইন্ট্রো কনক্লুশন দিয়ে কিন্তু অত টাইম নষ্ট করার সময় শব্দ তোমার কাছে নেই। ঠিক আছে, তো সেই জিনিসটা গেল। তো এরপর আসছে দেখো, ডিসকাস দ্য ডিজারেবিলিটি অফ গ্রেটার রিপ্রেজেন্টেশন টু ওমেন ইন দ্য হায়ার জুডিশিয়ারি টু এনশিওর ডাইভার্সিটি, ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভনেস। বেসিক্যালি এটা ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড হলেও এটা মানে পলিটির আন্ডারে যখন আসছে, তখনই আমাদের দেশের জুডিশিয়াল সিস্টেমে কিন্তু মেয়েদের অবস্থান কিন্তু খুবই কম। মানে হচ্ছে ধরো বিভিন্ন সুপ্রিম কোর্টে, তারপরে হাইকোর্টে বিভিন্ন জায়গায় জাজের পরিমাণ কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের অবস্থান কিন্তু খুবই কম, মানে তারা খুবই কম পজিশনে রয়েছে। তো এইখানে হচ্ছে জেন্ডার ইনক্লুসিভনেস, ঠিক আছে, এবং ডাইভার্সিফাই করার জন্য, এবং ইকুয়ালিটি, সাম্যতা আনার জন্য, বৈচিত্র্যতা আনার জন্য, এবং তাদেরকে যে একসাথে নিয়ে আমাদের সোসাইটি চলছে, তো এই জিনিসগুলো কিন্তু বোঝাতে কি কি স্টেপ গ্রহণ করলে আরও এটা ঠিকঠাক হয়, জুডিশিয়ারিতে তাদের বড় বড় অবস্থানে আনা যায় আরও কী করে, এবং সেখানে ডাইভার্সিফাই কী করে আরও করা যায় সাম্যতা আনাতে। ঠিক আছে, তো তার জন্য কী কী স্টেপ গ্রহণ করা দরকার, তো এগুলো নিয়ে আর কি বেসিক্যালি তোমার এখানে লিখতে হবে। 150 ওয়ার্ডস, 10 মার্ক। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে কিন্তু ইনক্লুসিভনেসের কথা বলেছে এবং ডাইভার্সিফাই করা। 3 নম্বর কোয়েশ্চেন আছে তোমার, হাউ হ্যাভ দ্য রিকমেন্ডেশন অফ দ্য 14th ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া এনেবল দ্য স্টেটস টু ইমপ্রুভ দেয়ার ফিসকাল পজিশন। 14তম যে অর্থনৈতিক কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পেশ করা হয়েছিল, তো সেখানে কী কী রিকমেন্ডেশন দেওয়া হয়েছে, যে ফিসকাল পজিশন, প্রত্যেকটা বিভিন্ন রাজ্যের যে ফিসকাল পজিশন আছে, সে সকল রাজ্যের অবস্থান উন্নতি করার জন্য তারা কী কী স্টেপ নেওয়া উচিত, তো সেটা 14তম অর্থনৈতিক কমিশনে কীভাবে বলা রয়েছে, তো সেটা নিয়ে তোমার বেসিক্যালি এখানে ডিসকাস করতে হবে, কী কী রিকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমার যদি 14th ফাইন্যান্স কমিশনের সম্পর্কে ডিটেলসে আইডিয়া না থাকে, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। কারণ দেখো, এখানে কিন্তু বানানো কোনো সিন নেই, ক্লিয়ার কাট হয় তুমি জানো নয় জানো না, তো তার জন্য টু দ্য পয়েন্টে একদম অ্যান্সার এখানে লিখতে হবে। আর এখানে আর্টিকেলের সাহায্যে, কারণ এটা কিন্তু ইকোনমির কোশ্চেন না, এটা কিন্তু পলিটির কোশ্চেন, তো তার জন্য খেয়াল রাখতে হবে। যেটা কিন্তু আমরা আগেও বলেছি যে কোন পেপারের কোশ্চেন সেই অনুযায়ী কিন্তু সেই স্টাইলে, সেই প্যাটার্নে লিখতে হবে। তোমার মনে হতে পারে এটা তো তোমার ইন্ডিয়ান ইকোনমি পার্টের কোশ্চেন, কিন্তু তা করলে কিন্তু হবে না, কারণ এখানে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2তে, জিএস পেপার 2তে পলিটি পার্টে এসছে কোশ্চেনটা, কনস্টিটিউশনাল ওয়েতে, আর্টিকেলের ইউজে, কিন্তু এগুলো তোমার কিন্তু ব্যবহার করে তারপর হচ্ছে এখানে কোশ্চেনটা নামাতে হবে। ঠিক আছে, আসছে দেখো কোশ্চেন নম্বর 4, টু হোয়াট এক্সটেন্স ইন ইউর ভিউ দ্য পার্লামেন্ট ইজ এবল টু এনশিওর অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া। তুমি কি মনে করো যে আমাদের দেশে যে এক্সিকিউটিভ যারা রয়েছে, তো সেই সকল এক্সিকিউটিভ যেভাবে তাদের নিযুক্ত করা হয়, তো সেখানে পার্লামেন্টের কী কী অবস্থান রয়েছে, এবং তারা কী কী স্টেপ নিয়েছে, আর কী কী স্টেপ নিলে আরও ভালো হয়, যাতে তাদের অ্যাকাউন্টেবিলিটি বাড়ে, অবস্থান আরও পরিপক্ক হয় এবং বিভিন্নতা দেখা যায়। ঠিক আছে, এবং তারা যাতে সঠিকভাবে সেখানে কাজ করে, এখানে পার্লামেন্ট আর কী কী স্টেপ নিতে পারে। তো বেসিক্যালি এখানে তোমার ডাইরেক্ট এখানে ক্লিয়ার কাট রিকমেন্ডেশনগুলো এখানে দিতে হবে। তো
তো তোমার যদি সেই হিসাবে ডাইরেক্ট আইডিয়াই না থাকে, তুমি তো রিকমেন্ডেশন দিতে পারবে না। তো তার জন্য এখানে ক্লিয়ার কাট আইডিয়া এখানে দরকার। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার ইন 150 ওয়ার্ডস, 10 মার্কস, 150 ওয়ার্ডে লিখতে হবে, 10 মার্কের কোয়েশ্চেন। নেক্সট আসছে তোমার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, প্রেশার গ্রুপস প্লে এ ভাইটাল রোল ইন ইনফ্লুয়েন্সিং পাবলিক পলিসি মেকিং ইন ইন্ডিয়া। মানে আমাদের দেশে যে সকল চাপ সৃষ্টিকারী সংস্থা রয়েছে বা গ্রুপ রয়েছে, তো তারা খুবই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের দেশে যে ধরনের পাবলিক পলিসিগুলো নেওয়া হবে আমাদের দেশে বা নেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে জনসাধারণের উদ্দেশ্যে গভর্নমেন্ট থেকে যে ধরনের পাবলিক পলিসিগুলো নিচ্ছে, তো সেগুলো ঠিকঠাক করাতে এবং সেগুলো নেওয়াতে বা হটানোতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এই যে সকল প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী সংস্থা। তো এক্সপ্লেন হাউ দ্য বিজনেস অ্যাসোসিয়েশন কন্ট্রিবিউট টু পাবলিক পলিসিস। তো এখানে কোশ্চেনটা কিন্তু পাবলিক পলিসির এখানে ডাইরেক্ট করছে না, করছে হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েশনরা, যা ব্যবসায়িক যে সকল সংস্থা আছে, তারা আমাদের দেশে পাবলিক পলিসি তৈরি করতে কিভাবে কাজ করেন, ঠিক আছে, বা তাদের কন্ট্রিবিউশনগুলো কী কী, এটা নিয়ে তো হচ্ছে তোমার ডিটেলস এখানে বলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ডাইরেক্ট কোয়েশ্চেনটা কিন্তু বিজনেস অ্যাসোসিয়েশনের উপর, বিভিন্ন ধরনের এনজিও বা প্রেশার গ্রুপের উপর না। হ্যাঁ, এখানে বিজনেস গ্রুপদের প্রেশার গ্রুপও অনেকটা সেই হিসেবে বোঝাচ্ছে, কিন্তু ডাইরেক্ট এখানে তোমার এমফাসাইজ করতে হবে হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েশনদের উপর, ঠিক আছে। 150 ওয়ার্ডস, 10 মার্কসের। নেক্সট আসছে তোমার হচ্ছে দেখো, বিসাইডস বিং এ মোরাল ইম্পারেটিভ অফ ওয়েলফেয়ার স্টেট, প্রাইমারি হেলথ স্ট্রাকচার ইজ এ নেসেসারি প্রি কন্ডিশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যানালাইজ। সাস্টেনেবল ডেভেলপমেন্টের রিলেটেড কিন্তু কোশ্চেন এসে চলে এসছে। দেখো, একটা ওয়েলফেয়ার স্টেট যদি তৈরি করতে হয়, তো ওয়েলফেয়ার স্টেট মানে কি বোঝায়? তো ওয়েলফেয়ার স্টেট বলতে সাধারণত সর্বকল্যাণময় যে রাষ্ট্র, সেই সর্বকল্যাণময় রাষ্ট্র হওয়ার জন্য প্রাইমারি হেলথ স্ট্রাকচার মানে যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সেটা গুরুত্বপূর্ণ খুব ভূমিকা পালন করে। তো সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো হয়, তাহলে অটোমেটিক্যালি সেখানকার লোকেদের কিন্তু গড় আয়ু বাড়বে, ঠিক আছে, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে, আলটিমেটলি জিডিপিতে তাদের যে অংশগ্রহণ বাড়বে এবং পরিমাণও কিন্তু বাড়বে জিডিপির ডাইরেক্ট। এবং এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্টের, মানে টেকসই উন্নয়নের লক্ষ্যে যে ইউনাইটেড নেশনের যে গোল আছে, তার কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ এটা একটা গোল। তো এই সম্পর্কে তুমি কী মনোভাব পোষণ করো, তো সেই সম্পর্কে কিন্তু এখন ডিটেলসে এখানে বলতে হবে, ঠিক আছে, অ্যানালাইজ করে। এটাও তোমার হচ্ছে 150 ওয়ার্ডস, 10 মার্কস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 7, আর্ন ওয়াইল ইউ লার্ন। মানে যখন তুমি পড়ছো তখনই থেকেই তুমি আয় শুরু করো। এই যে স্কিম নিডস টু বি স্ট্রেনথেন টু মেক ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ট্রেনিং মিনিংফুল। তো এই যে ট্রেনিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে শুরু করেছে, তো এটা আমাদের দেশে শুধুমাত্র যে ভোকেশনাল ট্রেনিং রয়েছে, তো মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে শুরু করেছে, এবং স্কিল ডেভেলপমেন্টের যে ট্রেনিং, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং। তো এই যে ট্রেনিং, সেটা কী করে সামগ্রিকভাবে দেশের উন্নয়নে সাহায্য করবে, সেই সম্পর্কে কিন্তু বেসিক্যালি এখানে তোমায় লিখতে হবে। এবং এই স্কিমটার সম্পর্কে কিন্তু ক্লিয়ার কাট ডিটেলস ইনফরমেশান এখানে দিতে হবে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, মানে ভারত সরকার থেকে। তো এই সম্পর্কে তুমি কমেন্ট করো। 150 ওয়ার্ডস, 10 মার্কস। তার মানে কি বলো তো, তোমার ডাইরেক্ট স্কিম থেকে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে ধরনের স্কিম নিচ্ছে, তার উপর কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ধারণা তোমার থাকতেই হবে, না হলে কিন্তু তুমি আনসার এখানে করতে পারবে না। ধরো তুমি এইখানে যে কোশ্চেনটা, এই আর্ন ওয়াইল ইউ লার্ন, তো এই যে স্কিম, তোমার যদি এই স্কিম সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে তুমি লিখতেই পারবে না, তাই না? তো তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ধরনের স্কিম নিচ্ছে, ধরো তুমি যে বছর এক্সাম দিচ্ছ, তার কম মানে সেই বছর থেকে কম করে 3 থেকে 4 বছরের অ্যাটলিস্ট স্কিমগুলো তোমার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা দরকার। তো তার জন্য তোমার নোট তৈরিও করতে হবে, সেটা গভর্নমেন্ট স্কিমের উপর, না হলে কিন্তু প্রবলেম। কারণ কোন স্কিম দেবে তুমি জানো না, কেউই জানে না, ঠিক আছে, কিন্তু স্কিমের উপর কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে প্রিলিমসেও এবং মেইনসেও, ঠিক আছে। তো সেই জিনিসটা গেল। তো এরপর আসছে কোশ্চেন নাম্বার 8, ক্যান দ্য ভিসিয়াস সাইকেল অফ দ্য জেন্ডার ইনইকুয়ালিটি, পভার্টি অ্যান্ড ম্যালনিউট্রিশন বি ব্রোকেন থ্রু দ্য মাইক্রোফিন্যান্সিং অফ দ্য ওমেন এসএইচজিস, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। তো তুমি কি মনে করো যে লিঙ্গ বৈষম্যতা রয়েছে, দারিদ্রতা রয়েছে, তারপরে হচ্ছে ম্যালনিউট্রিশন রয়েছে, মানে অপুষ্টি রয়েছে, এগুলো কি ঠিকঠাক করা যাবে, যে মানে এগুলোর অবস্থান কি পরিবর্তন করা সম্ভব আমাদের সোসাইটিতে, যার দ্বারা মহিলাদের টেকসই উন্নয়ন করা সম্ভব হবে? তো এটা সম্পর্কে তুমি লেখো, তুমি কি ভাবো, এবং এক্সাম্পল সহ তুমি যে সকল ডাটা দিচ্ছ, যেগুলো বলছো, তার সপক্ষে এক্সাম্পল দাও, ঠিক আছে। তো মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রিলেটেড কিন্তু এখানেও ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে এখানে, ঠিক আছে। তোমার পলিটি হিসাবে কিন্তু এখানে লিখতে হবে। ইকোনমির কোয়েশ্চেন হলেও এখানে কিন্তু পলিটি স্টাইলে করতে হবে, ঠিক আছে। মনে হতে পারে এটা কিন্তু ইকোনমির কোয়েশ্চেন, তা কিন্তু না, পলিটি স্টাইলে কিন্তু করতে হবে এখানে। এটাও তোমার 150 ওয়ার্ডস, 10 মার্কস। নেক্সট আসছে তোমার হচ্ছে, ইফ দ্য লাস্ট ফিউ ডিকেডস ওয়ার ইন এশিয়াস গ্রোথ স্টোরি। তো যদি গত কয়েক দশক এশিয়া মহাদেশের উন্নয়নের দশক হয়,
দ্য নেক্সট ফিউ ইয়ার এক্সপেক্ট টু বি আফ্রিকা, তাহলে নেক্সট কয়েক দশক মানে সামনের আরও কয়েক দশক হবে আফ্রিকার, মানে সামনের কয়েক দশক ধরো এই তো 2020, 2030, 40, 50 সাল হবে হচ্ছে আফ্রিকা মহাদেশের দশক। ইন দ্য লাইট অফ দ্য স্টেটমেন্ট এক্সামিন ইন্ডিয়াস ইনফ্লুয়েন্স ইন আফ্রিকা ইন রিসেন্ট ইয়ার্স। তো এই যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, তো এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে গত কয়েক বছরে এবং গত কয়েক দশকে ভারতের যে প্রভাব বিস্তার হয়েছে আফ্রিকাতে, তো সেই সম্পর্কে কিন্তু এখানে ক্রিস্টাল ক্লিয়ার, তোমার ক্লিয়ারলি এখানে ভারতের প্রভাব সম্পর্কে এখানে লিখতে হবে এবং কী কী স্টেপগুলো নেওয়া হয়েছে এখানে, এবং তাতে ভারতের ইন্টারেস্ট কী আছে এবং আরও কোনভাবে যদি ভারত প্রসারিত করে নিজেকে সে আফ্রিকাতে, তাতে ভারতের ইন্টারেস্ট আরও গ্রো হবে, মানে ভারতের স্বার্থ আরও বেশি করে সিদ্ধি হবে। তো সেই হিসেবে কিন্তু এখানে ক্লিয়ারলি তোমার লিখতে হবে 150 words 10 marks, ঠিক আছে, মানে 150 শব্দের মধ্যে। তো বেসিক্যালি এটা কিন্তু তোমার আইআর রিলেটেড মানে ইন্টারন্যাশনাল রিলেশন রিলেটেড কোশ্চেন মধ্যেই চলে যাচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের। নেক্সট আসছে তোমার হচ্ছে কোশ্চেন নাম্বার 10, দ্য ইউএসএ ইজ ফেসিং অ্যান এক্সটেনশিয়াল থ্রেট ইন দ্য ফর্ম অফ এ চায়না দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দ্যান দ্য ইস্টওয়াইল সোভিয়েত ইউনিয়ন। এখন বর্তমান সময়ে তোমরা দেখতে পাচ্ছ যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য রয়েছে সারা পৃথিবী জুড়ে, তো সেই আধিপত্যকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে হচ্ছে চীন। তো এখন চীন যে স্টাইলে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে, ধরো 1970, 80, 90 দশকে কিন্তু সোভিয়েত ইউনিয়ন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতো তার থেকে আকাশ পাতাল ভিন্ন। তো এটা কোন কোন স্টাইলে ভিন্ন এবং কী কীভাবে ভিন্ন, তো সেই সম্পর্কে কিন্তু এখানে তোমাকে আলোকপাত করতে হবে, এক্সপ্লেন, বর্ণনা করো, ঠিক আছে। কারণ যেটা দেখো মেইন জিনিস, সোভিয়েত ইউনিয়নে হিউজ এরিয়া ছিল এবং ইকোনমিক্যালিও অতটা স্ট্রং ছিল না, কিন্তু মিলিটারি স্ট্রং ছিল। কিন্তু চায়নার বেসিক জিনিস যেটা ইকোনমিক্যালি হাইপার স্ট্রং এবং মিলিটারিলিও যেটা দেখা যায় কিন্তু হাইপার স্ট্রং, তো তার জন্য ডাইরেক্ট কম্পিটিশনে রয়েছে কিন্তু চায়না। তো সোভিয়েত ইউনিয়নে কিন্তু ইকোনমিক্যালি এরকম স্ট্রং ছিল না চায়নার মতো, এবং এত এক্সট্রিম লেভেলের ইনফ্লুয়েন্স ছিল না সোভিয়েত ইউনিয়নের ইকোনমিক্যালি। যেরকম যেখানেও একটা প্রোডাক্ট দেখলে সেটা মেড ইন চায়না এখন রয়েছে, যেটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের টাইমে ছিল না। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন ছিল হচ্ছে মিলিটারি খুবই স্ট্রং ছিল। তো এটা একটা বেসিক এবং মেইন ফ্যাক্টর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর চায়নার মধ্যে। তো এই হিসাবে বিভিন্ন ধরনের ডাটা দিয়ে তোমার হচ্ছে এখানে অ্যানালাইজ করতে হবে 150 ওয়ার্ডস 10। তো তার জন্য আলতু ফালতু জিনিস লেখার কোনো সিন নেই, টু দ্য পয়েন্টে একদম ডাইরেক্ট পয়েন্টে ঢুকতে হবে তোমার, ঠিক আছে। নেক্সট আসছে তোমার এই যে 11 নম্বর কোয়েশ্চেন, এখান থেকে হচ্ছে 15 মার্কসের কোয়েশ্চেন শুরু হচ্ছে এবং সেটা হচ্ছে 250 ওয়ার্ডসের, মানে 250 শব্দের মধ্যে লিখতে হবে। তো দেখো কোয়েশ্চেন দেখো 11, দ্য জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন রিগার্ডিং লজিং অ্যান এফআইআর অ্যান্ড কন্ডাক্টিভ প্রুভ উইদিন এ পার্টিকুলার স্টেট ইজ বিং কোয়েশ্চেন বাই দ্য ভেরিয়াস স্টেট। তো রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে সিবিআই, ঠিক আছে, মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যখন কোনো একটা স্টেটে কোনো ধরনের কোনো অ্যাকশান নিচ্ছে, তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে সিবিআইয়ের এগেনস্টে সেই স্টেট থেকে মানে সেই রাজ্য বিভিন্ন ধরনের এফআইআর করছে সিবিআই এর এগেনস্টে, ঠিক আছে। হাউএভার দ্য পাওয়ার অফ দ্য স্টেট টু উইথহোল্ড কনসেন্ট টু দ্য সিবিআই ইজ নট অ্যাবসলিউট। কিন্তু যেটা দেখা যাচ্ছে স্টেটের কিন্তু সেই রকম কোনো পাওয়ার নেই ডাইরেক্ট যে সিবিআইকে ডাইরেক্ট সে বাদ দিতে পারে বা সিবিআইয়ের এগেনস্টে কোনো সেই হিসাবে ডাইরেক্ট স্টেপ নিতে পারে, ঠিক আছে। এক্সপ্লেন উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়া। তো এই যে সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি, তো এই সিচুয়েশানে ভারতের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে, যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো রয়েছে, সেই বিশেষে এই সিবিআই আর স্টেটের মানে রাজ্যের কী কী ক্ষমতা রয়েছে এবং সিবিআইয়ের কী কী ক্ষমতা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখানে কী কী ক্ষমতা রয়েছে, তো সেই হিসাবে তোমার সিমিলারিটিগুলো এবং যে পার্থক্যগুলো সেগুলো কিন্তু অ্যানালাইজ করে এখানে পরপর লিখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ব্রড কোয়েশ্চেন, এখান থেকে শুরু হচ্ছে 250 মার্কসে। তো তার জন্য তুমি ডিটেলসে লেখার কিন্তু এখানে জায়গা রয়েছে, যেগুলো কিন্তু আগের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু ছিল না, সেটা শুধুমাত্র 10 মার্কস ছিল এবং 150 ওয়ার্ডস ছিল, কিন্তু এখানে 15 মার্কস এবং 250 শব্দ, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 12, দো দ্য হিউম্যান রাইটস কমিশনস হ্যাভ কন্ট্রিবিউটেড ইমেন্সলি টু দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া। যদি আমাদের দেশে মানবাধিকার যে সকল কমিশন আছে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের দেশে মানবাধিকার রক্ষার জন্য, তবুও দে হ্যাভ ফেল টু অ্যাসার্ট দেমসেলফ এগেনস্ট দ্য মাইটি অ্যান্ড পাওয়ারফুল। কিন্তু তাদের যেটা দেখা গেছে যে বড় বড় জায়গায় বড় বড় সংস্থায় কিন্তু তারা পিছিয়ে গেছে সংস্থার কাছে। অ্যানালাইজ দেয়ার স্ট্রাগল অ্যান্ড প্র্যাকটিক্যাল লিমিটেশন। তো তাদের কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তাদের যে তো মানবাধিকারের এই সকল কমিশনে কী কী ধরনের তোমার স্ট্রাকচার বা কাঠামো তারা ফলো করে, তাদের কী কী খামতি রয়েছে, আর তাদের এই সিচুয়েশান উন্নতি করার জন্য কী কী স্টেপ নিলে তাদের জন্য বেস্ট হবে
এই হিউম্যান রাইটস কমিশনের, তো সেই সম্পর্কে তুমি ডিটেলসে লেখো। ঠিক আছে, এটাও তোমার 250 ওয়ার্ডসে লিখতে হবে, তোমার 15 মার্কের কোয়েশ্চেন। তো এখানে হিউজ জায়গা, প্রচুর জায়গা রয়েছে এবং তুমি ব্রড কোয়েশ্চেন যেহেতু, তো তার জন্য সেই হিসাবে ক্লিয়ারলি কিন্তু এভাবে লিখতে পারবে এবং ডাইরেক্ট উদাহরণ সহ লিখলে আরও ভালো হয়। নেক্সট আসছে যেটা তোমার অ্যানালাইজ দ্য ডিস্টিংগুইশিং ফিচার্স অফ দ্য নোশন অফ দ্য ইকুয়ালিটি ইন দ্য কনস্টিটিউশন অফ দ্য ইউএস অ্যান্ড ইন্ডিয়া। তো এবার বেসিক্যালি দুই দেশের, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে সাম্যতা যে সিস্টেম আছে, সাম্যতার পলিসি, তো এই সাম্যতা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং ভারতের সংবিধানে সাম্যতা পলিসি কী রয়েছে দুই দেশে, তো সেটা নিয়ে তোমার একটি বেসিক্যালি কম্প্যারিজন করতে হবে, তুলনা করতে হবে। তো এটা তুমি যেহেতু ব্রড কোয়েশ্চেন, প্রচুর জায়গা রয়েছে, তো সেই হিসাবে তুমি পরপর তুমি যদি চাও চার্ট হিসাবে করতে পারো, তাহলে যে এক্সামিনার আছে সে কিন্তু ডাইরেক্ট ক্লিয়ারলি বুঝতে পারছে এবং যে তোমার ক্লিয়ার আইডিয়া রয়েছে, তো সেটা দেখতেও সুবিধা হবে আর নাম্বার পেতেও সুবিধা হবে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু তুমি করতে পারো চার্ট অনুযায়ী যে দুই দেশের সাম্যতার মধ্যে কী কী সিমিলারিটি রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো কী কী। এবারে হচ্ছে আমরা 14 নম্বর কোয়েশ্চেনে যাই। তো 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দেখো, এক্সপ্লেন দ্য কনস্টিটিউশনাল প্রভিশন আন্ডার দ্য লেজিসলেটিভ কাউন্সিল আর এস্টাবলিশ। মানে লেজিসলেটিভ কাউন্সিল তৈরিতে কোন কনস্টিটিউশনাল প্রভিশন, মানে কোন সাংবিধানিক প্রভিশন, কোন সাংবিধানিক আইন ব্যবহৃত হয়। ঠিক আছে, তো তুমি যদি এক্স্যাক্ট না জানো তুমি কিন্তু এখানে কিছুই লিখতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য পলিটি ক্লিয়ার কাট জানতেই হবে। রিভিউ দ্য ওয়ার্কিং অ্যান্ড কারেন্ট স্ট্যাটাস অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল উইথ ইলাস্ট্রেশন। বর্তমান সময়ে যে সকল লেজিসলেটিভ কাউন্সিল, ওয়ার্কিং কাউন্সিল রয়েছে, তো সেইগুলো কী পজিশনে রয়েছে, কী অবস্থানে রয়েছে, তো সেই জিনিসটা কিন্তু তোমার এখানে ক্লিয়ারলি লিখতে হবে এবং এর সাথে রিলেটেড ডাটা দিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার 250 ওয়ার্ডস 15 মার্কসের ক্লিয়ারলি পলিটির কোয়েশ্চেন। তো তুমি যদি লক্ষ্মীকান্তের ডিটেলসে না পড়ো তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, নেক্সট আসছে, দেখো তোমার কোয়েশ্চেন নাম্বার 15, ডু ডিপার্টমেন্ট রিলেটেড পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি কিপ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অন ইটস টয়েজ অ্যান্ড ইন্সপায়ার রিলেভেন্স ফর পার্লামেন্টারি কন্ট্রোল। এখানে কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যেগুলো রয়েছে, তো তার সাথে যে আনুষঙ্গিক যে সকল বিভাগগুলো রয়েছে বা ডিপার্টমেন্টগুলো রয়েছে, তো সেগুলো কি প্রশাসনিকের বিভিন্ন কাজে কি তারা সেখানে ডাইরেক্টলি ইনভলভ হয় বা তাদের কোনো আলাদা চাপ থাকে বা তাদের কন্ট্রোলে থাকে। তো এটা হচ্ছে কোয়েশ্চেনটা। তো ইভ্যালুয়েট দ্য ওয়ার্কিং অফ সাচ কমিটিজ উইথ সুইটেবল এক্সাম্পল। তো যদি থাকে তো তাহলে সেই সকল কমিটিগুলো কি কি এবং তারা কি কীভাবে কাজ করে এবং তাদের উদাহরণ সহ কিন্তু এখানে লেখো। ঠিক আছে, তো এটা হচ্ছে 250 শব্দ 15 মার্কের লিখতে হবে। ঠিক আছে, এবার আছে তোমার দেখো 16 নম্বর কোয়েশ্চেন, হ্যাজ ডিজিটাল ইলিটারেসি পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস কাপল উইথ ল্যাক অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্সেসিবিলিটি হিন্ডার্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তুমি কি মনে করো যে আমাদের দেশে রিসেন্টলি দেখো ডিজিটালাইজেশন খুব দ্রুত গতিতে হচ্ছে এবং তার ফলে যেটা দেখা গেছে যে ডিজিটাল লিটারেসি, ঠিক আছে, মানে ডিজিটাল ইলিটারেসি মানে হচ্ছে ডিজিটালি অশিক্ষা। ঠিক আছে, তার মানে কী বলছে, মানে যারা ডিজিটালি কাজকর্ম করতে অপারগ আর কি, পারে না। ঠিক আছে, তো ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি রিলেটেড জিনিস তাদের কাছে ডাইরেক্ট না থাকার জন্য কি তাদের এই সমস্যা বা এই অবস্থা তারা দেখছে, নাকি তার পেছনে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া তাদের কাছে পৌঁছাতে পারেনি বলে তারা পাচ্ছে না, ডিজিটাল ইলিটারেসি তাদের মধ্যে রয়েছে। তো তুমি কি মনে করো, তো এই সম্পর্কে তোমার যে চিন্তা ভাবনা সেটা নিয়ে ডিটেলসে লেখো, যে এক্সামিন উইথ জাস্টিফিকেশান। তো তুমি যাগুলোই তুমি মনে করছো সেগুলো ডাইরেক্ট উদাহরণসহ এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এটাও তোমার 15 মার্কস 250 শব্দ। ঠিক আছে, নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 17, দো ওমেন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরিয়া হ্যাভ এক্সেলড ইন ভেরিয়াস ফিল্ড দ্য সোশিও অ্যাটিটিউড টুয়ার্ডস ওমেন অ্যান্ড ফেমিনিস্ট মুভমেন্ট হ্যাজ বিন প্যাট্রিয়ার্কাল। মানে আমাদের স্বাধীনতার পর বিভিন্ন সময় যেটা দেখা গেছে, আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বেড়েছে এবং তারা বিভিন্ন হাইয়েস্ট স্টেজে কিন্তু গেছে, কিন্তু যেটা দেখা গেছে সোশ্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস ওমেন, মানে যে সামাজিক যে চোখ মানে সোসাইটি যেভাবে দেখছে মেয়েদের, এবং আস্তে আস্তে যেটা দেখা গেছে যে নারীবাদী যে সকল আন্দোলন, এটা আস্তে আস্তে অনেক বেড়েছে এবং তার মধ্যেও কি পুরুষতান্ত্রিকতা লুকিয়ে আছে। অ্যাপার্ট ফ্রম ওমেন এডুকেশন অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট স্কিম, তো সারা দেশ জুড়ে দেখো এখন বিভিন্ন ধরনের ওমেন রিলেটেড স্কিম রয়েছে,
মানে মেয়েদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন ধরনের রীতিনীতি প্রকল্প রয়েছে। তাছাড়া মেয়েদের শিক্ষার জন্য কিন্তু সারা দেশ জুড়ে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয়েছে। হোয়াট ইন্টারভেন্স ক্যান হেল্প চেঞ্জ দিস মিলিং? তো এখনও যে দ্বিধা বিভক্তি এবং এখনও যে বিভিন্নতা লক্ষ্য করা যায় এবং এখনও যে বিভেদ লক্ষ্য করা যায় ছেলে এবং মেয়েদের মধ্যে সোসাইটিতে আমাদের, তো সেগুলো তুমি কি মনে করো এবং সেটা আরও কী কী করলে সেটা চেঞ্জ করা যাবে সেই হিসাবে তুমি লেখো। এবং এটা কিন্তু তোমার দেখাতে হবে কিন্তু পার্টিশনের পর থেকে এই অবধি, তো সেই জিনিসটা কিন্তু আছে, কারণ যেহেতু এটা হিউজ বড় কোশ্চেন 250 ওয়াট 15 মার্কসের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো তার জন্য খুব ডিটেলসে এখানে লিখতে হবে, মানে পার্টিশনের পর থেকে যে স্টেপগুলো নেওয়া হয়েছে এখন অবধি। নেক্সট হচ্ছে দেখো, ক্যান সিভিল সোসাইটি অ্যান্ড নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন প্রেজেন্ট অ্যান অল্টারনেটিভ মডেল অফ পাবলিক সার্ভিস ডেলিভারি টু বেনিফিট দ্য কমন সিটিজেন? যে সিভিল সোসাইটি আছে এবং সারা দেশ জুড়ে যেগুলো বিভিন্ন ধরনের এনজিও রয়েছে, তো তারা কি তুমি মনে করো যে সকল আমাদের দেশের যে সাধারণ জনগণের উন্নয়নের জন্য সরকার যেভাবে কাজ করছে, তো সরকারের অল্টারনেটিভ হিসাবেও কি তাদের দেখা যায়? ডিসকাস দ্য চ্যালেঞ্জেস অফ দিস অল্টারনেটিভ মডেল। তো তাদের যদি সেই হিসাবে অল্টারনেটিভ মডেল হিসাবে দেখা হয় তাহলে কী কী চ্যালেঞ্জ রয়েছে এই বিষয়ে, এই টপিকে, তো এটা একটা ডিটেলসে তুমি বর্ণনা করো। মানে সরকারকে ধরো বাদ দিয়ে, মানে এমন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান যেখানে কোনো সরকার নেই, শুধুমাত্র সিভিল সোসাইটি রয়েছে এবং এনজিও রয়েছে, তো তারা সারা দেশ জুড়ে সাধারণ মানুষের উন্নয়নের জন্য তারা যদি কন্ট্রোল করে সব কিছু, তো তাহলে কী কী স্টেপ আরও নেওয়া যেতে পারে যাতে তারা ভালোভাবে সেই জিনিসগুলো নিতে পারবে, ঠিক আছে, বা ভালোভাবে তারা স্টেপ নিতে পারবে, ভালোভাবে তারা কাজ করতে পারবে সাধারণ জনগণের জন্য। তো সেটা তুমি সম্পর্কে লেখো, 250 শব্দ 15 মার্কস। নেক্সট আসছে তোমার দেখো, ক্রিটিক্যালি এক্সামিন দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ এসসিও, মানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ঠিক আছে। তো এটা এইম কি, মানে লক্ষ্য কী এবং এর কী কী দিক নির্দেশগুলো এরা ফলো করে, ঠিক আছে। হোয়াট ইম্পর্ট্যান্স ডাজ ইট হোল্ড ফর ইন্ডিয়া, এবং এসসিওর কী ইম্পর্ট্যান্স রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে, মানে ভারতের কী স্বার্থ রয়েছে এসসিওতে এবং এসসিওতে ভারতের অবস্থান কী, ঠিক আছে। তো এটা নিয়ে ডিটেলস এখানে লিখতে হবে। বেসিক্যালি এটা আইআর রিলেটেড কোয়েশ্চেন, মানে আন্তর্জাতিক সম্পর্কর পার্টের। তো এটা তোমার 250 শব্দ, এই হচ্ছে 19 নম্বর কোয়েশ্চেন গেল। নেক্সট আসছে তোমার হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেন, দ্য নিউলি ট্রাইন্যাশনাল পার্টনারশিপ অকাস ইজ এইমড অ্যাট কাউন্টারিং চায়নাজ অ্যাম্বিশন ইন দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন। তো তোমরা রিসেন্টলি জানো যে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট আর হচ্ছে ইউকে একসাথে সংযুক্ত হয়ে অকাস নামে সংগঠন তৈরি করেছে চায়নাকে কাউন্টার করার জন্য এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, ঠিক আছে। তো ইজ ইট গোয়িং টু সুপারসেট দ্য এক্সিস্টিং পার্টনারশিপ অফ দ্য রিজিয়ন? তো এই যে নতুন গ্রুপ তৈরি হয়েছে, তো এখানে এই গ্রুপ কি আমাদের যে পুরনো গ্রুপ যেটা রয়েছে আগের, মানে এখানে পুরনো গ্রুপ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার গ্রুপের কথা বলা হচ্ছে। তো ডিসকাস দ্য স্ট্রেংথ অ্যান্ড ইম্প্যাক্ট অফ অকাস ইন দ্য প্রেজেন্ট সিনারিও। তো বর্তমান সময়ে এই অকাসের কী কী শক্তিশালী দিকগুলো রয়েছে এবং এই অঞ্চল মানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা কি ইম্পর্ট্যান্ট স্টেপ গ্রহণ করতে পারে যাতে চায়নাকে কাউন্টার করা যায় এই অঞ্চলে, মানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করার জন্য তারা কি করে এই অকাস চায়নার এগেনস্টে স্টেপ নিতে পারে, চায়নার স্টেপ এগেনস্টে দাঁড়াতে পারে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, সেই হিসাবে তুমি লেখো, ঠিক আছে, প্রেজেন্ট সিনারির উপর ভিত্তি করে, মানে বর্তমান সময়ের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এই হচ্ছে কোশ্চেন, এটাও বেসিক্যালি আইআর রিলেটেড কোশ্চেন এবং রিসেন্ট টপিক একদম পুরো, যেটা 2021-এর প্রায় সবসময় ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল 20টা কোয়েশ্চেন এসছে ইউপিএসসি সিএসসি 2020-21-এ, যেটা এখনও চলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2 এর কোয়েশ্চেন। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বললাম। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা জেনারেল স্টাডিজ পেপার 3 নিয়ে ডিটেলসে ভিডিও করব ইউপিএসসি সিএসসির, তারপরে জেনারেল স্টাডিজ পেপার 4ও আসবে আস্তে আস্তে, ঠিক আছে। আর দেখো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামও জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকের সাথে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আর তাছাড়া টেলিগ্রাম, টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikera.in, এখানে আমরা কিন্তু আস্তে আস্তে কন্টেন্ট দেবো এখন রেগুলার, যেটা চেষ্টা করছি। আর যে নতুন আপডেট আসবে সেগুলো তো তোমাদের জানানোই হবে টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। আর দেখো আমরা কিন্তু রিসেন্টলি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ শুরু করেছি। তো যদি তোমরা আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও ইউপিএসসি সিএসসির,
তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তারা ইউপিএসসি অপশনাল যেটা কম্পালসারি থাকে, কম্পালসারি একটা অপশনাল নিতে হয়, তো অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন এই সাবজেক্ট নিয়েও যদি তুমি পড়তে চাও তো তাহলে কিন্তু আমাদের এই পেইড ব্যাচে পড়তে পারো। তো অপশনাল সহ যদি ডাইরেক্ট পড়ো তাহলে কিন্তু তোমার ফুল সিলেবাসটা কভার করবে, ঠিক আছে, যেটা ইউপিএসসি সিএসসির সিলেবাস আছে। তো যদি পড়তে চাও তো তোমরা তাহলে 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আর তাছাড়া রিসেন্টলি আমরা কিন্তু ইউজিসি নেটের মানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এই যে এক্সাম এর পলিটিক্যাল সায়েন্সেরও কিন্তু পেইড ব্যাচ শুরু করেছি। আর তাছাড়া ক্লাস 11-12এরও কিন্তু আমরা অনলাইনে পলিটিক্যাল সায়েন্সের পেইড ব্যাচ শুরু করেছি। তো এগুলো কিন্তু পুরোটাই অনলাইন আমাদের এই ক্লাসগুলো, তোমার কোথাও যেতেও হবে না, কোথাও আসতেও হবে না। তো যদি পড়তে চাও তো তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর তুমি দেখো স্কুল পড়ো, কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো বা কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, কোনো প্রবলেম নেই, তুমি যে কোনো টাইমে কিন্তু প্রিপারেশন নিতে পারো, আমাদের পেইড ব্যাচে পড়তে পারো, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ওইভাবে নেই, ঠিক আছে। তুমি পড়ার সাথে সাথেও কিন্তু পড়তে পারো, ঠিক আছে। ধরো কারণ যেহেতু অনলাইনে হচ্ছে, তোমার কোথাও যেতেও হচ্ছে না, কোথাও আসতেও হচ্ছে না, তোমার পুরোটা প্রচুর সময় কিন্তু বেঁচে যাচ্ছে এবং কিন্তু খরচও বাড়ছে অনেক, তাই না। কারণ কোথাও গিয়ে পড়তে হলে যে যাতায়াতের ব্যাপার থাকে এবং কয়েক ঘন্টার কিন্তু সেটা হ্যাপা থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু থাকছে না, তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো যাই হোক, যদি তোমরা পড়তে চাও তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে। তো টাটা।